তো নৌযান আমাদের পার করে দিল, আমরা চলে এসেছি ফাইনালি গোসাবাতে। দেখতেই পাচ্ছ গোসাবা বাজার। এখানে অনেক ছোটোবেলা থেকেই একটা হোটেলে খাওয়া দাওয়া করি, কমল কামিনী। তো দেখছি কমল কামিনী হোটেলের দিকেই যাচ্ছি, ওখানে দুপুরে খাওয়া দাওয়াটা সারবো। মনে হচ্ছে কমল কামিনী আমরা ছাড়িয়ে চলে এসেছি। দেখছি কোথাও তো কিছু খেতেই হবে, ওই হোটেল যদি না পাই অন্য হোটেলও খেতে হবে। এটা হচ্ছে গোসাবা বাজার, এটা হচ্ছে বাটার শোরুম। দেখো আগের থেকে অনেক 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 ডেভেলপ করেছে। এখন আর সেই সুন্দরবন, আগে সুন্দরবন নেই, অনেকটা ডেভেলপ করেছে। মোটামুটি যা চাইবে কম বেশি করে পাওয়া যায়। ওদিক দিয়ে রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে যাওয়া যায়। আবার বাজারের ভেতর থেকে আরেকটা রাস্তা আছে, বাজারের ভেতরের রাস্তাটা দিয়ে গেলেও আমরা যে স্ট্যান্ডে যাব, ভ্যান স্ট্যান্ডে, সেই ভ্যান স্ট্যান্ডের দিকে যাওয়া যায়। ঠিক আছে, চল। ঠিক আছে, চলো। চলো, দেখছি সামনে যে কিছু খেয়ে নিতে হবে। এখন অলরেডি ঘড়িতে প্রায় 4টের মতো। তো হোটেলগুলো সব জানি না, এখন বলতেও খারাপ লাগছে যে কিছু আছে কি না, ওই জন্য আর ঢুকলাম না। সামনে একটা হোটেল ছিল, ওই হোটেলটাতে আর ঢুকলামও না। দেখছি এখানেই কিছু খাওয়া দাওয়া করে নেবো। দুপুরে খাওয়া দাওয়ার জন্য এক হোটেলে চলে এসেছি। তো গত বছরও এই হোটেলে এসেছিলাম, তো খাওয়ার গুণগত মান মোটামুটি ঠিকই ছিল, তার জন্য ভাবলাম একবার খেয়েই নিই। এখান থেকে প্রায় এখনও ঘন্টা 1.5-2 রাস্তা। তো এখন প্রায় 3টে 3:30টার মতো বাজে। তো খাওয়া দাওয়ার জন্য হোটেলে জাস্ট ওয়েট করছি। এরপরে খাওয়া দাওয়া করে আবার পরে এখান থেকে আবার যাব ইঞ্জিন ভ্যানে। ইঞ্জিন ভ্যান থেকে আবার আমাকে নদী পার করতে হবে। করার পর লাস্ট একটা ইঞ্জিন ভ্যান, জানি না ওটা বাড়ি অবধি পৌঁছাবে, আমাদের দেবে কিনা। যদি বাড়ি অবধি পৌঁছে দেয় তাহলে তো খুবই ভালো, নাহলে বেশ কিছুটা রাস্তায় কিন্তু আমাদের হেঁটেই বাড়ি অবধি যেতে হবে। ঠিক আছে, সঙ্গে থাকো, খাওয়া দাওয়াটা করে নিই। খাওয়া দাওয়াটাও দেখাবো কিন্তু, ঠিক আছে, দেখো কিন্তু। তো হোটেলে খেতেও বসে পড়েছি, সব কিছু অ্যাভেলেবেল আছে। গোসাবা দাদা বৌদির হোটেল। তোমাদের বোর্ডটা দেখানোর সময় পাইনি, তার কারণ হচ্ছে আমাকে আবার এতটা রাস্তায় যেতে হবে। তো তোমাদের যেরকম বলছিলাম, আমি গত বছরও এসেছিলাম বাড়িতে। তো গত বছরও আসার সময় গত বছরও এসে এখানে খাওয়া দাওয়া করেছিলাম। খাবারের গুণগত মান ভালো, তার জন্যই আবার আজকেও এখানে আসলাম। আর আমার মিসেস আর মেয়ে তো অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। আমি ভাবলাম একবার তোমাদের দেখিয়ে দিই। তো বলেছিলাম যে হোটেলে ঢুকছি, এখানে কেমন খাওয়া দাওয়া। তো দিদি দেওয়া সব ওখানের মতোই। ওরা তো মাছ টাছ নিল না, ওরা আমি ডিম বললাম, বললো ডিম সিদ্ধ আছে, ডিম ভাজা নেই। ঠিক আছে, ওরা কিছু নেবে না। আমার জন্য আমি একটা বাটা মাছ বলেছি, জাস্ট ওটা দিয়ে খাওয়াটা শুরু করছি। খাওয়ার পর আবার দেখা হচ্ছে। হ্যাঁ, সাথে থাকো। তো তোমরা যারা এখনও আমার ভিডিওর সাথে জুড়ে আছো তাদের অসংখ্য ধন্যবাদ। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়াটা সারলাম, বেশি বিল হয়নি, 3জন খেয়েছি, 120 টাকা। এর আগে কমল কামিনী বলে একটা হোটেল আছে সামনে, কমল কামিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সেখানে খেতাম। তো গত বছর এখানে খেয়েছিলাম, তো এই বছরও এখানে আসলাম। ব্যবহার খুব ভালো, আতিথেয়তা খুব ভালো। যদিও এখন দুপুরবেলা লোকজন নেই, মোটামুটি খাওয়া দাওয়া খুবই ভালো। আমার মিসেস তো আবার পটলের তরকারি 2বার চেয়ে নিল, ভালো লেগেছে। ঠিক আছে, সাথে থাকো। এবার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখান থেকে হেঁটে মিনিট 5 হেঁটেই ভ্যান স্ট্যান্ড, তারপরে আবার নদী পার করব, তারপরে আবার ভ্যান। সাথে থাকো।
চলো, খাওয়া দাওয়ার পর্ব শেষ করার পর এবার আমাদের নেক্সট যে জায়গাটা গন্তব্য সেটা হচ্ছে জটিরামপুর। আর এই যে মেয়ে টায়ার্ড হয়ে গেছে অনেকটা, যদিও এখন টায়ার্ড হওয়ার মতো পরিস্থিতি নেই। রাস্তাঘাট কিন্তু আগের তুলনায় শতগুণে অনেক ভালো হয়ে গেছে, অনেক ভালো হয়ে গেছে। মাত্র 1 ঘন্টা 15-20 মিনিটের মধ্যেই ক্যানিং থেকে গোসাবা চলে আসা যায়। এটা অভাবনীয়, এটা কোনোদিনই ভাবা যেত না। এই যোগাযোগ ব্যবস্থা এতটা ভালো হয়ে গেছে। তো আগে আমি ছোটোবেলায় যখন এই রাস্তাতেই যাতায়াত করতাম তখন পা ভ্যানে যেতে হতো, আর রাস্তায় ইট বিছানো ছিল। সেই ইট বিছানো রাস্তায় যেই ভদ্রলোক আমাদের নিয়ে যেত, ওনার শার্টটা পুরো ভিজে, পুরো ঘেমে, সেটা যে কোনো সিজনেই হতে পারে। এই 5-6জন মানুষকে এতটা রাস্তা, তারপরে রাস্তাটা এত খারাপ ছিল, তার মধ্যে উনি আমাদের নিয়ে যেত, আমাদের না খুব খারাপ লাগতো ছোটোবেলায়। বাট কিছু করার নেই, আমাদের তো যেতে ওইভাবেই হবে। 1 বছর আমার এরকমও হয়েছিল একটা সময়, যখন আমি এই গোসাবা থেকে পুরোটাই বাড়ি অবধি হেঁটে যেতে হয়েছিল। কোনো একটা কারণবশত গাড়ি টাড়ি বন্ধ ছিল, তখন এত যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না। তো গ্রামের ভিউটা একবার দেখো। গ্রামের অটো তোমরা উল্টোডাঙ্গা কিংবা আমাদের বিডন স্ট্রিট চত্বরে যে অটোগুলো দেখো, সেই অটোগুলো ডেকোরেশন একরকম, আর এখানের অটোগুলো কিন্তু তুলনামূলকভাবে আমাদের শহরের অটোর থেকে অনেকটাই বড়। আর ভেতরে দেখো কত সুন্দর ঝালর টালর দিয়ে একটা ডেকোরেশন করা। মানে যিনি চালক, এটা ওনার কাছে অনেক ভিআইপি একটা বাহন, ওনার খুব শখের। এবার গ্রামের ভিউটা তোমাদের দেখাচ্ছি। দাদা, গোসাবা থেকে লাস্ট কটা অবধি আপনাদের গাড়ি চলে? 9টা অবধি। লাস্ট গিয়ে তো 8:30 খুব সম্ভবত, নাকি? 8:30 ছাড়বে, আস্তে আস্তে 9টা বেজে যায়। আমার বাবার পৈতৃক বাড়ি এখানে। ছোটোবেলা থেকে আসলেই একটা আলাদা আনন্দ সবসময় ফিল হয়। এই আনন্দ কিন্তু আমি দীঘা পুরীতে যেও তেমনভাবে উপলব্ধি করতে পারি না। তার কারণ হচ্ছে দীঘাতে আজকের দিনেও যারা বেড়াতে যাচ্ছ, প্রচণ্ড ভিড়, তাই না? এখন কিন্তু কোনো জায়গায় ফাঁকা নেই, একমাত্র এরকমই একটু গ্রাম ছাড়া। যেই গ্রামে খুব নিরিবিলিভাবে স্বাচ্ছন্দ্যে কয়েকটা দিন থাকা যায়। দেখো চারিদিক শুধু সবুজ আর সবুজ। এরপর যে নদীটার কাছে যে আমি দাঁড়াবো, যে নদীটা পার হবো, সেই নদীটার কাছটাও কিন্তু অসাধারণ। আমি জানি না তোমাদের ভালো লাগছে কি না, আমি জাস্ট ভুলভাল বলতে তোমাদের এই ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরছি। আর খুব বেশি সময় নেই, প্রায় বিকাল 4:15 সময় হয়েই গেছে। তো গ্রামের রাস্তা, নিজের বাহন নিয়ে দাদা ছুটে চলেছে। ছিল
জেনেই তবে তোমাদের বলবো হাটটা ঠিক কোথায় বসছে আর কী কী টাইমিং আছে আর কোন দিনে বসছে সেটা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা ফলো করো, আমি তোমাদের ডিটেলসে জানিয়ে দেবো। কারণ ওখানে অনেক ইউটিউবারদের আমন্ত্রণ করা হয়েছে, ওনারা এখনও যেহেতু ডেট আর টাইমটা ওরা ঠিক করে উঠতে পারেনি বলে আমাকে এখনও বিস্তারিতভাবে জানেনি। তবে এই সময়টা এসছি বলেই বেশি ভালো লাগছে, যেহেতু এই সময়টা প্রচণ্ড গরমটা নেই, তাহলে কিন্তু এদিকে গরমটা প্রচুর লাগে। আর সবথেকে খারাপ লাগে হচ্ছে বর্ষাকালে কিন্তু এখানে প্রচণ্ড কষ্ট। দেখো রাস্তাটা পিচ, বাট রাস্তা থেকে যখনই তুমি নামবে সব দিকে শুধু কাদা মাটি। এই রাস্তাটা চলে যাচ্ছে পাখিরালয়, আর এদিকটা চলে যাচ্ছে রাঙাবেলিয়ার পরেই জটিরামপুর। তোমরা যদি লোকেশানগুলো চাও, তোমরা লোকেশানগুলো আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আর লোকেশানগুলো তোমরা যদি চাও অবশ্যই তোমরা গুগলে সার্চ করে নিতে পারো। সুন্দর ভিউ। তোমরা যদি মোটামুটি যদি কোনো ট্যুর অপারেটরের সাথে সুন্দরবন ভ্রমণ না করতে চাও, অনেকেই বিরক্তি প্রকাশ করে যে ট্যুর অপারেটরের সাথে যে আমাদের খাওয়া দাওয়া ভালো হয়নি, আমরা নিজেদের মতো করে উপভোগ করতে পারলাম না, তাদের জন্যই আমি মেনলি ভিডিওটা করছি। যে তোমরা যদি ছোটো একটা টিম, মোটামুটি 5-6 জনের একটা টিম এখানে এসে বেড়াতে চাও, তোমরা অবশ্যই বেরিয়ে যেতে পারো। এখানেও কিন্তু গেস্ট হাউসও আছে। দেখো গেস্ট হাউসের নাম্বারটা আমি তোমাদের দিতে পারবো কি না আমি জানি না। হাট বসেছে তো এই জায়গাটার নাম হচ্ছে রাঙাবেলিয়া। তোমরা গুগল ম্যাপে সার্চ করলে পেয়ে যাবে। দেখো রাস্তার পাশে দুদিকে হাট বসেছে। হাটটা কিন্তু মেনলি এখানে এই বিকালের দিকটাতেই বসে। আর আমি যেখানে যাচ্ছি ওখানে একটা বাজার আছে, ওই বাজারটা মোস্টলি সানডেতেই বসে। দেখো একদম ফ্রেশ সবজি, প্রত্যেকে নিজে চাষের ফসল নিয়ে চলে এসছে। সেটা একটা হরি মন্দির। এখানে বাৎসরিক একটা অনুষ্ঠান হয়, বাট ঠিক সময়টা আমি বলতে পারছি না কোন সময়টায় হয়। প্রায় চলে এসেছি আমাদের গন্তব্যে জটিরামপুর। মানে এখানে যতগুলোই তোমার মানে যানবাহনগুলো যেখান থেকে ছাড়ে ওটা আমি তোমাদের সামনে দিয়ে দেখিয়ে দিই। একটা নদীর এপার থেকে ওপারই কিন্তু হয়, যেদিক দিয়ে রাস্তাটা হয়ে যায় একটা রাস্তা থেকেই ওপার। এর মধ্যে যদি তুমি একটা এবার এখান থেকে আমাদের নেবে জাস্ট একটুখানি। হেঁটে চলেছি জটিরামপুর খেয়াঘাটের উদ্দেশ্যে। গেস্ট হাউসটার সামনেই যাবো বাবা, ফলে দূর থেকে দেখানোর কোনো কারণ নেই। আকাশে মেঘ কিন্তু বেশ জোরালো হয়ে উঠেছে। নদীর বাঁধে উঠে গেছি। নদীর বাঁধটাও এখন প্রায় ঢালাই করা আছে।
ফলে কি হয়, এগুলো বাবলা গাছ। তাও তোমাদের দেখিয়ে দিচ্ছি বাবলা গাছ। না আঠা ভালো না, এই কাদা আছে। এটা হচ্ছে নদীটার কি নাম এটা এখন একদম আমার মাথায় আসছে না। দেখো এটা হচ্ছে বাবলা গাছ, যে বাবুল টুথপেস্টে এই গাছের আঠা নাকি দেওয়া হয়, যেটা শুনেছি এখানে মানুষের মুখে। এটাই দেখো গাছে কত সুন্দর বাবলা ফল দেখতে পাচ্ছ, পুরো নির্জন। দেখো এগুলো মেহেন্দি গাছ। এই যে আমরা যে মেহেন্দিটা পড়ি, সেই মেহেন্দিটা কিন্তু এই গাছের যে উপরে ফুল হয়, সেই ফুলে অনেকটা আঠা বেরোয়, সেই আঠাগুলো দিয়ে, আর বোধহয় খুব সম্ভবত এগুলোকে পেস্ট করে তারপরে ওগুলো আরও কী কী দিয়ে সব বানায়, যায় না। যাই হোক, এখন খুব সম্ভবত ভাটা চলছে। হ্যাঁ ভাটা চলছে এখন। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু ওই পাড়টায় যাব। দেখো আমরা ওই পাড়টায় যাব, দেখতে পাচ্ছ একটা বোট দাঁড়িয়ে রয়েছে, ওই পাড়টায় যাব। এই জন্য ফাঁকা নির্জন, চারিদিকে কোনো কোলাহল নেই। আর এখানে আমি বছরে যেই সময়ে আসি না কেন, সেই সময় বিভিন্ন জায়গায় মানে তোমার ওই যেরকম হয় না বক্স টক্স এইসব লাগিয়ে বিভিন্ন রকম ধর্মীয় অনুষ্ঠানগুলো কিন্তু আমি বছরে যে সময় আসি সেই সময় দেখতে পাই। কখনো এখানে কখনো ওখানে বিভিন্ন জায়গায় চলতেই থাকে। দেখো ইট বিছানো রাস্তা। দেখো খেয়াঘাটের এই জেটিটা কিন্তু ভেঙে গেছে। দেখো ওই বোটটা আসছে, ওই বোটটাই আবার এপার থেকে ওপারে যাবে। আর ওই দূরে দেখা যাচ্ছে ওদিকটায় কিন্তু জঙ্গল। দেখো এদিকে পুরো ভেঙে গেছে। চিত্রটাই একদম চেঞ্জ হয়ে গেছে। আমি গত বছর যখন এসেছিলাম তখনও মোটামুটি সব কিছু ঠিকঠাকই ছিল। এখানে একটা রুম ছিল, এখানে একটা দোকান ছিল। দেখো এখানে সব আসলে সব ভেঙে গেছে। আমাদের বোট এসে গেছে। এটা আজকের জন্য আমাদের লাস্ট খেয়া। কলকাতা থেকে এই জটিরামপুর এই অবধি আস্তে আস্তে অলরেডি আমি 3টে নদী পার করে ফেলেছি। একটা হচ্ছে ক্যানিং স্টেশনের বাইরে মাতলা নদী, তারপরে বাসন্তী ব্রিজ, দুটো ব্রিজের ওপর দিয়ে আসলাম, যেই দুটো আগে খেয়া পার হতে হতো। তারপরে গোসবা যেটা দেখলে, সেই গোসবারটাও পার হতে হতো। আর এরপরে এই যে জটিরামপুর, এই নদীটা তুলনামূলকভাবে আয়তনে গঙ্গার থেকে একটু ছোট হলেও, মানে দৈর্ঘ্যে যদি একটু ছোটও হয়, ফলে আমার মনে হয় হ্যাঁ একটু ছোটই হবে, কিন্তু এখান থেকে কিন্তু বাংলাদেশের পণ্যবাহী জাহাজগুলো এখান থেকেই যাতায়াত করে। এখানে সিগন্যাল দেওয়া আছে, এই সিগন্যালগুলো রাত্রেই দেখা যায়, বিভিন্ন জায়গায় আলোগুলো জ্বলে।
তো নৌকায় সবাই মোটামুটি উঠছে। এক দাদার সাথে দেখা হয়ে গেল। দাদা কিন্তু অনেক বহুদিন ধরে ওনাকে দেখছি। উনি কিন্তু এই খেয়াঘাটেই প্রতিদিনের নিত্যযাত্রীদের এপার থেকে ওপার করার একজন বড় নাবিক। কি নাম আপনার? ঈশান মণ্ডল। কত বছর চালাচ্ছেন? 40 বছর এই একই জায়গায়। তো দেখতেই পাচ্ছ মাঝবয়সী একজন ঈশান মণ্ডল দাদার নাম। উনি অনেক মানে আনুমানিক 40 বছর ধরে এই জটিরামপুর খেয়াঘাটেই খেয়া পার করছেন। খেয়া ছাড়া কোনো গতি নেই। লকডাউনের সময় প্রত্যেকটা এরিয়া আমাদের কলকাতা শহরে যেরকম জোন হিসাবে ভাগ করে দিয়েছিল, পুলিশ ব্যারিকেড দিয়ে দিয়েছিল, আর এখানে সুন্দরবনের মানুষদের এক জায়গায় আটকে দিয়েছিল, সেটা হচ্ছে খেয়া বন্ধ করে দিয়েছিল। ফলে এপারের লোক ওপারে আর ওপারের লোক এপারে কেউ হতে পারেনি। মানে যে যার জায়গাতেই থাকতে হবে, এপার ওপার হতে পারবে না। এপারে মানুষের বাস, এটা কোনো বাঘেদের আড্ডাখানা না। বাঘেদের আড্ডাখানা একদম মানে তোমাদের বোঝাতে পারছি কিনা জানি না, একদম এই সোজাসুজি এই দিকে বাঘের আড্ডাখানা। দেখো একটা নৌকা, ওই যে জঙ্গলটা দেখা যাচ্ছে। ঠিক আছে, মাথা চড়িয়ে ভেঙে ফেলবি রে। দেখো আচ্ছা, একটা জেলে নৌকা, আর তাদের ঝুলিতে কিছু মাছ সংগ্রহ করেছে, দেখতে পাচ্ছি। সাধ্য কাজ না, কারণ এখানে ওখানে মানে বেশ চড়াই উতরাই ওঠানামাটা খুব সাবধানের কাজ। ফলে আমাদের যাতায়াত করে করে কম বেশি অভ্যাস হয়ে গেছে। একদম যারা নতুন তাদের কিন্তু এখানে আসতে একটু অসুবিধাই হবে। এটা তো জঙ্গল।
এটা জাস্ট নদী বাঁধটাকে যাতে পোক্তভাবে ধরে রাখা যায় তার জন্যই গভর্নমেন্ট থেকে এই ধরনের জঙ্গলগুলো এবং পরিবেশ রক্ষার জন্য এই জঙ্গলগুলোর ভূমিকা আছে বলে আরও বেশি করে গাছপালা লাগাচ্ছে। এবার খেয়ার করি যেটাকে বলে, মানে ভাড়াটা চোকাতে হবে এক একজনের 3 টাকা করে দিচ্ছি। দেখো খেয়ার কড়িটা এখানে দিয়ে দিতে হবে। দেখো নদীর বুকে এখন বেশ বাইক নিয়ে যাওয়াটাও সহজসাধ্য হয়ে গেছে, ওনারা এইগুলো পার করে দেন। কেমন লাগছে আমাদের এই জায়গাটা অবশ্যই কিন্তু জানিও। জাস্ট আর কিছুক্ষণ পর দেখো উপর থেকে তার গেছে, বুঝতে পারছো কিনা, ওপারে একটা টাওয়ার আর এপারে একটা টাওয়ার, আর এই টাওয়ারের বিনিময়ে কিন্তু গোসাবা থেকে এই দ্বীপটাতে কারেন্ট আনা হয়েছে। সুন্দরী, গড়ান, গেউয়া, কোনো গাছের অভাব নেই এখানে। নদী ধারা আপন ধারায় বয়ে চলেছে, আর আমরা শহরের মানুষ নিজেদের জীবিকার জন্য দিনরাত ছুটে চলেছি। চলো এখানে আবার বেশিক্ষণ দাঁড়ালে এরপরে আবার ইঞ্জিন ভ্যান পাওয়াটা একটু মুশকিল হয়ে যাবে, কারণ বোটে যতগুলো মানুষ ততগুলো মানুষের জন্যই কিন্তু ইঞ্জিন ভ্যানটা দাঁড়িয়ে থাকে। চলো একবার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সেই পাড়ের কড়ি দোয়া, এখানে দিলাম, দিয়ে দেখো গ্রামের মানুষ সারাদিন খাটাখাটনির পর যে যার মতো বসে পড়েছে নিজেদের আনন্দে। এবার এখান থেকে না শান্তি গেছি। আচ্ছা এবার ফাইনাল যে বাড়ির কাছটায় যাবো ওটা শান্তি গেছি, তো এখান থেকে ইঞ্জিন ভ্যান নিতে হবে। শান্তি গেছি কে যাবে? এটা হচ্ছে ভ্যান স্ট্যান্ড, ওপরটা জটিরামপুর, এই পারটাও জটিরামপুরই। তো জাস্ট ওটা একটা দ্বীপ ছিল, এটা একটা দ্বীপ। শান্তি গেছি দাদা, শান্তি গেছি। চলো। ওহ, গ্রামে এসে কিন্তু দারুণ লাগছে। যেহেতু ওখানে ভিডিও করছিলাম, ভিডিও করার জন্য ইঞ্জিন ভ্যানে যত মানে বোটে যত লোকজন এসেছিল সবাই মোটামুটি ইঞ্জিন ভ্যান পেয়ে গেছে, চলে গেছে। এখন আমরা 3 জনই একটা ভ্যানে দাঁড়িয়ে রয়েছি। আবার একটা বোট আসবে ওপার থেকে, তার মানে ওপার থেকে কিছু প্যাসেঞ্জার আসবে, তারপরে এই বোট মানে আমাদের ইঞ্জিন ভ্যানটা ছাড়বে। তো ভাবলাম সেই ফাঁকে দাঁড়িয়েই যখন রয়েছি একবার তোমাদের দেখিয়ে দিই গ্রাম বাংলার দৃশ্যটা। তোমাদের কেমন লাগছে সেটা আমি জানি না, কিন্তু চারিদিক সবুজ আর মানে হাওয়াটা এতটা সুন্দর। যদিও গরমে কিন্তু প্রচণ্ড গরম হয়, এখন কিন্তু যেহেতু সবদিকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর রোদের সেই তাপটা ছিল না সারাদিন, ফলে মানে বলার ভাষা নেই, এত সুন্দর লাগছে। ঠিক আছে, সাথে থাকো।